যদি আপনার কাছে মোটামুটি 50,000 টাকা থাকে তাহলে ঘরে বসেই আপনি দারুণ কিছু ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য কোনো রকম দোকানের প্রয়োজন হবে না, দোকান ছাড়াই এই ব্যবসা শুরু করা যাবে। অল্প কিছু টাকা বিনিয়োগ করে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে জীবিকা অর্জনের সুন্দর পথ পেয়ে যাবেন। লো ইনভেস্টমেন্ট বিজনেসের ক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে হবে, তাহলে দ্রুত সফলতা আসবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে এক এক করে প্রত্যেকটা ব্যবসা সম্পর্কে আলোচনা করি। এই 4টি ব্যবসার মধ্যে আশা করছি একটা না একটা আপনার পছন্দ হবেই। আর এই প্রত্যেকটা ব্যবসা এমন যা বন্ধ হয়ে যাওয়ার মতো নয়, তাই 4টি ব্যবসা সম্পর্কে আগে জানুন ভালোভাবে, দেখুন কোনটা ভালো লাগে। আশা করছি পছন্দ হবেই। 1 নম্বর, অনলাইন বই বিক্রি। বইয়ের চাহিদা সারা জীবন থাকবে, তবে বিশেষ করে ইসলামী বই যেমন পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস, ফিকা ও কোরআন হাদিসের আলোকে বিভিন্ন লেখকের বই, এর চাহিদা যেমন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে অনলাইনে খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে এই ব্যবসাটি, কারণ মানুষ এখন অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করছে। খুব জনপ্রিয় বইগুলি বিভিন্ন লাইব্রেরি থেকে কালেক্ট করে নিজের কাছে স্টোর রাখতে পারেন এবং অনলাইন লিস্ট করতে পারেন। আর কারো যদি লিখনির দক্ষতা থাকে তাহলে আপনি ইবুক তৈরি করে ডিজিটাল প্রোডাক্ট হিসাবে বিক্রি করতে পারেন, অথবা খুবই ডিমান্ডেবল বই যেগুলোর পিডিএফ পাওয়া যায় না, এমন কিছু বইয়ের পিডিএফ আপনি অল্প টাকার বিনিময়ে ডিজিটালি প্রোডাক্ট হিসাবে বিক্রি করতে পারেন। যেহেতু আমি এই ভিডিওর মধ্যে হার্ড কভার বুকের কথা বলছি, যেগুলো ফিজিক্যালি মানুষের কাছে পৌঁছানো যাবে, সে সম্পর্কে আলোচনা করব। তবে ফাঁকে একটু আমি আইডিয়া দিলাম ডিজিটাল বইয়ের ব্যাপারে, ওটা আপনি চাইলে গবেষণা করে নিতে পারেন। প্রিয় দর্শক মন্ডলী, এই বইয়ের ছবিগুলো সুন্দর করে আপনি তুলে লিস্ট করতে পারেন। এছাড়া একটি ইসলামী বই, একটা আতরের প্যাক এবং একটি তসবিহ, একটি জায়নামাজ, এ দ্বারা কম্বো তৈরি করতে পারেন। পবিত্র রমজান মাসে খুব ভালো সেল হয় যদি আপনার কম্বো ঠিকঠাক হয়ে থাকে। দোকান ছাড়া 3 ভাবে বিক্রি করতে পারেন। নিজের ওয়েবসাইট বানিয়ে আপনি তাতে লিস্ট করে বিক্রি করতে পারেন। ওয়েবসাইট বানানো খুব সহজ, আপনি ইউটিউবের কয়েকটা টিউটোরিয়াল দেখলে একটু চেষ্টা করলে নিজে বানাতে পারবেন। আর যদি নিজে না পারেন তাহলে ডেভেলপার হায়ার করতে পারেন, খুব কম মূল্যে আপনি ওয়েবসাইট রেডি পেয়ে যাবেন। 2 নম্বর, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রচার করতে পারেন। সোশ্যাল মিডিয়া একটা বড় হাতিয়ার এখন বিজনেসকে আগে নিয়ে যাওয়ার জন্য। আগে ব্যবসা শুরু করলে মানুষ জানতে পারতো না কি ব্যবসা করছেন, এখন মুহূর্তের মধ্যে আপনার প্রিয়জনরা সবাই জেনে যায় যে আপনি কি ব্যবসা শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু খুব বেশি, যারা সঠিকভাবে কাজে লাগাতে পারছে তারা সাকসেস পেয়ে যাচ্ছে। 3 নম্বর, অনলাইন মার্কেট প্লেস। বিভিন্ন দেশে মার্কেট প্লেস গুলো আছে, ভারতের ক্ষেত্রে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো ইত্যাদি। তারপর বাংলাদেশের দারাজ। আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের মার্কেট প্লেসে আপনি বইগুলো লিস্ট করে সেখান থেকে অর্ডার পেতে পারেন। তাহলে এই 3 ভাবে আপনি বিক্রি করতে পারেন। দোকান ছাড়াই আপনি এই 3 ভাবে সেল করতে পারেন, তবে দোকান থাকলে লোকাল কাস্টমার গুলোও পেয়ে যাবেন, এটা অতিরিক্ত অ্যাডভান্টেজ হবে। 2 নম্বর ব্যবসা আইডিয়া হলো প্যাকেজিং আইটেম। আজকের যুগে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা শিল্পগুলির মধ্যে একটি প্যাকেজিং আইটেমের শিল্প, কারণ অনলাইন শপ, রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি, গিফট শপ, এমনকি ছোট হোম বেসড ব্যবসাগুলিও এখন নিজেদের ব্র্যান্ডিং সহ প্যাকেট ব্যবহার করে থাকেন। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে হয়তো বলবেন 50,000 টাকায় কি এই ব্যবসা শুরু করা যায়? এর জন্য ছোট হলেও একটা ফ্যাক্টরি তৈরি করতে হবে, অনেক ওয়ার্কার লাগবে, মার্কেটিং এর জন্য লোক লাগবে। 50,000 টাকায় হবে না, অনেক টাকা লাগবে। প্রিয় বন্ধু, এই চ্যানেলে একটি ভিডিও আছে, ব্যবসা করতে টাকা নয় বুদ্ধি লাগে। এই ভিডিওটি আপনি দেখতে পারেন, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হবে। এবার ফিরে আসি প্যাকেজিং ব্যবসার দিকে। প্যাকেজিং এর বিষয়ে প্রথমে একটু যাচাই বাছাই করুন, তারপর কিছু ডিজাইন তৈরি করুন। বক্সের ক্ষেত্রে সাধারণ কার্টন বক্স, কুরিয়ার বক্স, গিফট বক্স ইত্যাদি। ব্যাগের ক্ষেত্রে পেপার ব্যাগ, কাপড়ের ব্যাগ ইত্যাদি। এছাড়া ফুড প্যাকেজিং বক্স, কুরিয়ার বক্স। এরপর যদি কেউ কাস্টম ডিজাইন চাই বা কাস্টম সাইজ চাই তাহলে সেই হিসাবে আপনি তাকে তৈরি করে দেবেন প্রিন্ট সহ। অসংখ্য ছোট ব্যবসায়ী যারা নিজের ব্র্যান্ডের নামে বক্স বা প্যাকেজিং তৈরির জন্য অর্ডার দিয়ে থাকে এবং নিয়মিত এগুলো করে, ফুরিয়ে যায় আবার অর্ডার দেয়। একবার যদি ভালোভাবে আপনি ব্যবহার করতে পারেন তাহলে নিয়মিত তাকে কাস্টমার হিসেবে পেয়ে যাবেন। এই বিষয়ে আমার পক্ষ থেকে পরামর্শ, যদি এই ব্যবসা ভালো লাগে তাহলে আপনি প্রথমে ছোট অর্ডার গ্রহণ করে কাস্টম ডিজাইনের সেবা দিন। বক্সের বা ব্যাগের ডিজাইন সুন্দর এবং প্রিন্ট সুন্দর করুন। সময় মতো ডেলিভারি দিন। প্রথম দিকে লাভের পরিমাণ সীমিত রাখুন, তাহলে আস্তে আস্তে এই ব্যবসা এগিয়ে যাবে। এবার হয়তো প্রশ্ন জাগবে যে প্যাকেজিং ম্যাটেরিয়াল পাবো কোথায়? আপনার কাছাকাছি বড় মার্কেটে খোঁজ নিন, প্যাকেজিং ফ্যাক্টরি কোথায় আছে তাদের কাছে কন্ট্যাক্ট করুন। আর যদি এমন না থাকে তাহলে দেখবেন বড় হোলসেলার পেয়ে যাবেন যারা ব্ল্যাঙ্ক প্যাকেজিং বিক্রি করে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের। তাদের কাছ থেকে নিয়েও আপনি প্রথম লেভেলে শুরু করতে পারেন। এরপর প্যাকেজিং এর বিষয়ে কি কি সার্ভিস দিতে চান সেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন। ইউটিউবে ছোট ছোট ভিডিও বানান, সেই ভিডিও অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করুন। পাশাপাশি সুন্দর ছবি তুলে পোস্ট করতে থাকুন। নিয়মিত এইভাবে যদি করতে থাকেন রিচ বাড়তে থাকবে, দেখবেন নিয়মিত অর্ডার আসতে থাকবে। এই ব্যবসাটা এমন এক ব্যবসা যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। একবার গ্রাহক পেয়ে গেলে অধিকাংশ গ্রাহক নিয়মিত গ্রাহক হয়ে যায়, যদি তার সঙ্গে ভালো ব্যবহার করা যায়, সঠিক পণ্য দেওয়া যায়, কোয়ালিটি ঠিকঠাক দেওয়া যায়। 3 নম্বর, মশলা প্রসেসিং ব্যবসা। মশলা প্রসেসিং মানে কাঁচা শুকনো মশলাকে, যেমন মরিচ, হলুদ, ধনে, জিরা ইত্যাদি পরিষ্কার শুকিয়ে পিষে প্যাকেজিং করে বাজারে বিক্রি করতে পারেন।
আপনি চাইলে পাউডার মশলা বা মশলার মিশ্রণ তৈরি করতে পারেন। যেমন বিভিন্ন মশলাকে পরিমাণ অনুযায়ী একত্রিত করে নতুন স্বাদের একটি মশলা তৈরি করতে পারেন, যেটি রান্নার ক্ষেত্রে ব্যবহার করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এইরকম মশলা তৈরি করতে হবে। এর জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, বিভিন্ন মশলা বিভিন্ন রকমের কোয়ান্টিটিতে দিয়ে পরীক্ষা করতে হবে। তবে সুন্দর একটা আইডিয়া আপনাদের দিতে পারি, যারা পুরনো রাঁধুনি বিভিন্ন অনুষ্ঠানে রান্না বান্নার কাজ করে থাকে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। তারা যে মশলা তৈরি করে থাকে সেখান থেকে কিছু আইডিয়া পেয়ে যাবেন এবং নিজে থেকে কিছু এক্সপিরিয়েন্স করে একটা নতুন ইউনিক মশলা তৈরি করতে পারেন। আপনি জানেন কি, একবার যদি আপনার মশলা মানুষের পছন্দ হয়ে যায় তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে, সময় লাগুক, আশেপাশে মানুষদের দিতে হবে, তারা ফিডব্যাক দেবে, আপনি বুঝবেন পরিস্থিতি, সেই হিসাবে আস্তে আস্তে এগিয়ে যাবেন। এই ব্যবসা প্রথমে অল্প পুঁজিতে প্রায় 50,000 টাকা থাকলে খুব ভালোভাবে শুরু করা যাবে। আর এর জন্য দোকান ভাড়া করার প্রয়োজন হবে না, নিজের বাসা থেকে অর্থাৎ বাড়ি থেকে শুরু করতে পারবেন। সুন্দরভাবে ব্র্যান্ডিং করে লোকাল দোকানে সরবরাহ দিন। যদি সততার সঙ্গে ব্যবসা করতে পারেন আর মানুষকে সঠিক পণ্য দিতে পারেন তাহলে লোকাল মার্কেটে যথেষ্ট চাহিদা দেখতে পাবেন। পাশাপাশি নিজস্ব ব্র্যান্ড তৈরি করে অনলাইনেও বিক্রি করতে পারেন। আর অনলাইনে বিক্রি বাড়াতে হলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে, সব সময় অরিজিনাল পণ্য দিতে হবে। যদি একটু দাম বেশিও হয়, মার্কেটিং করতে প্রথমে অসুবিধাও হয়, কিন্তু যারা ব্যবহার করবে তারা বুঝতে পারবে যে এটা খাঁটি প্রোডাক্ট। এই কথাটা মাথায় রেখে কাজ করতে হবে। সততা, ধৈর্য এবং পণ্যের ক্ষেত্রে খাঁটি পণ্য দিতে হবে, তাহলে সফলতা আসবে নিশ্চিত, ইনশাআল্লাহ। 4 নম্বর, টেকনিশিয়ান সেন্টার। এসি, ফ্রিজ, কুলার, ওয়াশিং মেশিন, ফ্যান ইত্যাদি মেরামতের কাজে লাভের পরিমাণ অনেক বেশি। এই ব্যবসা ঘর থেকে শুরু করতে পারেন। ঘর থেকে সার্ভিস দিয়ে যথেষ্ট আয় করতে পারেন। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলো নষ্ট হলে দ্রুত সার্ভিস দরকার হয়, তাই চাহিদা সবসময় স্থায়ী। অল্প মূলধন ও টেকনিক্যাল দক্ষতা নিয়ে এটি শুরু করা সম্ভব। এর জন্য কিছুদিন ট্রেনিং নিতে হবে। আর যদি ট্রেনিং ছাড়া শুরু করতে চান তাহলে টেকনিশিয়ানদের সঙ্গে কন্ট্রাক্ট করতে হবে। আপনি অর্ডার ধরবেন, তাদের দিয়ে কাজ করাবেন। ছোট্ট একটি সার্ভিস সেন্টার খুলে সুন্দর কিছু টেমপ্লেট তৈরি করে আপনি কাজটি শুরু করতে পারেন। আস্তে আস্তে যখন ব্যবসা বাড়তে থাকবে আপনি নিজেও তখন শিখে যাবেন আর ব্যবসাটা আরো বাড়াতে পারবেন। এর জন্য সোশ্যাল মিডিয়া বেশি বেশি ব্যবহার করতে পারেন। পোস্টার তৈরি করে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে পারেন, ফোন নাম্বার সহ। অল্প কিছু যন্ত্রপাতি ক্রয় করার জন্য কিছু ইনভেস্টমেন্ট লাগবে। আশা করছি 50,000 টাকার মধ্যে হয়ে যাবে। যন্ত্রপাতি এবং এসি, ফ্রিজের জন্য গ্যাসের প্রয়োজন হয়, আরো কিছু আসবাবপত্র লাগবে। 50,000 টাকার মধ্যে আশা করছি আপনি শুরু করতে পারবেন। এই ব্যবসার ক্ষেত্রে কয়েকটি জিনিস মাথায় রাখলে কাজের অভাব হবে না। 1 নম্বর, কেউ কল করলে দ্রুত সার্ভিস দিতে হবে। 2 নম্বর, সার্ভিস দেওয়ার পর ফিডব্যাক নিতে হবে। 3 নম্বর, কথা মতো কাজ কমপ্লিট করতে হবে। অনেকে থাকে কথা দেয় কিন্তু আজ আসছি কাল আসছি করে একের পর এক দিন পার করে দেয়। আবার এমনও টেকনিশিয়ান আছে, আসার পরে কাজটা শুরু করে দিয়ে খুলে রেখে দিয়ে চলে যায়, আবার 2-4 দিন কোনো খবর থাকে না, এমনও শোনা যায়, বা এমনও হয়তো কারো অভিজ্ঞতা থাকতে পারে। তো এগুলো করলে কাস্টমার বিরক্ত হয়ে যাবে, পরবর্তীতে আর আপনার কাছে আসবে না। যেই কাজটি আপনার কাছে আসবে সেটা খুব দ্রুততার সাথে সঠিকভাবে করুন, আশা করছি কাজের অভাব হবে না। এই ব্যবসা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইলে এই কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, এই ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আশা করছি এই ভিডিওটি পছন্দ হয়েছে। কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে থাকবেন। তো আজ আর কথা নয়, কথা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।